সবার জন্য গান করতে চাইলে যেটা হয় কি হিট হয়, কিন্তু আসলে যুগের পর যুগ গানগুলো আসলে বেঁচে থাকে। একটা স্ক্যান্ডাল তৈরি হলে ভাইরাল হব, তারপর আমার গান হিট হবে। আমার কাছে এটা খুব ব্যাড প্র্যাকটিস মনে হয় ভাইয়া, টু বি ভেরি অনেস্ট। এটা সাস্টেনেবল না ভাইয়া। আর বেশি দিন মানে ইয়াং থাকার ইচ্ছাটা নেই। যেরকম এদিকে সাদা দেখতে পাচ্ছ না, আগে তো শুটিং আসলে তো এই জায়গাটা কালো করে আসছে, এখন তো আসছে। তাহলে ওই সময় ওটা মানে কালো ছিল না আসলে। বিশাল ব্যাপার স্যাপার, বিশাল ব্যাপার স্যাপার। ধরুন আপনি রাস্তায় এমন একটা লুকে গেলেন, কেউ চিনছে না, হঠাৎ করে আপনি গান টান গেলেন, পরে আমরা সবাই দেখলাম যে এটা আমাদের ভাই। না, রাস্তা গান করেছি, ভালো লাগে না। কানে দিলে পরে আপনি কথা বলেন, হ্যালো পাওয়ার অন পাওয়ার অফ। রিসেন্টলি বলেছি যে তাহসানের এই 10টা গান তো শুনছো, তো 1 সেকেন্ডে বলে হ্যাঁ শুনে ফেলছি। বলে যে এর মতো করে একটা গান লিখে তো, সে সুন্দর গান লিখে ফেলছে। গানটা যখন আমি পড়ি আমি লাইক মানে হেডফোনস কানে রাখা অনেকক্ষণ কিন্তু ভালো না। সো ইউজ দিস রেসপন্সিবলি। হ্যালো এভরিওয়ান, স্যাম জোনের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমরা টেক আড্ডার 3য় পর্বে রয়েছে এবং আমার সাথে এমন একজন রয়েছে, সত্যি বলতে তার ইন্ট্রোডাকশন আমার দেওয়ার মতো মানে আমি ওই ভাষাটাই খুঁজে পাচ্ছি না। আমি আসলে কি বলতে পারি ভাইয়া, কি বলতে পারি বলুন আপনি? ছোটবেলা থেকে, হ্যাঁ সেটা তো আমি অবশ্যই বলতে পারি, বাট ছোটবেলা থেকে গান শুনে বড় হয়েছি, অভিনয় দেখেছি। আপনি একজন টিচার, আপনার কাছ থেকে মানুষ কথা শুনতে চায়, শিখতে চায়। একটা মানুষ কত সুন্দর করে কথা বলতে পারে, এটা আমার মনে হয় আপনাকে না দেখলে, ইভেন আপনার একটা কোর্স করা ছিলেন আমি জানি, আমি তখন ভাবছিলাম যে এই কোর্সটা আমার করা উচিত। টু বি ভেরি অনেস্ট, আমি সত্যি বলছি। আই এম শিওর ক্লিপস দেখেছো, কিছু তো শিখেছো। হ্যাঁ ডেফিনেটলি ভাইয়া, আমি খুবই খুশি এবং আমরা আসলে সত্যি সৌভাগ্যবান যে আপনি আমাদের এই অনুষ্ঠানে আমাদের ছোট্ট একটা ডাকে আপনি সাড়া দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? একদম অনেক ভালো আছি ভাইয়া। তুমি করে বলে ফেলো। হ্যাঁ শিওর, আপনি তুমি করে বলবেন, এটাই স্বাভাবিক। আমরা এই যে জানি আপনি অনেক কিছু, মানে একসাথে অনেক কিছু, ফুল একটা প্যাকেজ এরকম বলা যায়। বাট আমি আজকে এমন একটা জায়গায় যেতে চাচ্ছি যে আপনি এগুলোর বাইরে গিয়ে বা এই সব কিছু মেনটেন করতে গিয়ে টেকের সাথে কতটুকু আপনার ইনভলভমেন্ট রয়েছে বা টেকটা আপনার লাইফে কতটুকু দরকার হয়, এই বিষয়গুলো আমার অডিয়েন্স কিছু জানতে চায়। সো আমার মনে হয় আমরা আপনার কাছ থেকে এরকম কিছু বিষয় তুলে ধরতে পারবো। অনেস্টলি আমি এই যুগে তোমরা যেরকম টেক সাভি, সেই তুলনায় একদমই টেক সাভি না। কিন্তু যেটা হয় যে বয়স অনেক বেশি, তো এক এক যুগের টেকটাকে এক একভাবে দেখেছি। সো আমি টেকের বিবর্তন এবং বাংলাদেশে এবং সারা পৃথিবীতে কিভাবে করে র্যাপিড গ্রোথ হয়েছে টেকনোলজি, সেটা আমি তোমার চেয়ে হয়তো বেশি জানি। এমনিতে ইনডেপথ তুমি ভালো জানো, না সেটাও আপনি জানেন আমি শিওর। টেকের শুরুটা কেমন ছিল সেটা নিয়ে হয়তো কথা বললে যারা তোমার অডিয়েন্স তারা পছন্দ করবে। অবশ্যই ভাইয়া। আমার জীবনে যেরকম টেক প্রথম হচ্ছে এক্সপিরিয়েন্স ZX স্পেকট্রাম নামে, তখন পার্সোনাল কম্পিউটার তো ছিল না। আমার ভাই পড়াশোনায় খুব ভালো ছিল, আমার মা একটা কনফারেন্সে, আমার মা ঢাকা ইউনিভার্সিটির টিচার, সো কনফারেন্সে বিদেশে গিয়েছিলেন। ভাইয়া তখন আবদার করেছে একটা কম্পিউটার আনতে হবে। তখন কিন্তু কম্পিউটার মানে কম্পিউটার না, মনিটর সহ না, জাস্ট একটা ছোট টেপ রেকর্ডার আর একটা কিবোর্ড। ওকে, সো টেপ রেকর্ডারের মধ্যে ক্যাসেট, তোমরা যে গান হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনেছি আমি। ক্যাসেটের মধ্যেই থাকে গেমস অ্যান্ড অল ডেটা। সো ক্যাসেটটা টেপ রেকর্ডারে দিলে একটা কিবোর্ড ছোটোর সাথে হুক আপ করতে হয়, সেটা টিভির সাথে, ওইটাই হচ্ছে পিসি। 1987 ঘটনা, 87 ঘটনা। সো আমার টেকের শুরু হচ্ছে ওইখানে। আমার ভাই যেহেতু একটা টেক গিক বলা যায়, উনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন MIT-তে, খুব টেক খুব ভালো বোঝে। তাহলে আপনার কানেকশন খুব ভালো ছিল। ওইটাই আমার প্রথম টেকের সাথে একটা এক্সপোজার। তখন প্যাকম্যান খেলতাম মনে আছে। এরপরে টেকের সাথে বলতে নিনটেন্ডো, আমার ভাই আমেরিকায় পড়তে গেলেন, প্রথম বছর আনার সময় নিনটেন্ডো গেম নিয়ে আসলেন, ওইটা নেক্সট টেক। তারপরে তখন ওয়াকম্যান এবং সিডি ম্যান আমার মনে আছে।
দ্যাট ওয়াজ দ্য নেক্সট স্টেপ। তখন আমরা ওয়াকম্যান সাথে থাকা মানে একটা কুল ব্যাপার, ওইটা ওয়াজ টেক। যারা দেখছেন নতুন জেনারেশন, আগে তো আমরা ক্যাসেটে গান শুনতাম আর সিডিতে গান শুনতাম। প্রথমে আসলো ওয়াকম্যান, মানে ক্যাসেটটা এরকম পকেটে একটা ছোট্ট বক্স ওয়াকম্যানের মধ্যে দিয়ে হেডফোন দিয়ে রাস্তায় হাঁটতে পারা, ব্যাটারি লাগানো, ওইটা ওয়াজ দ্য থিং। তারপরে সিডি ম্যান আসলো, যখন সিডিতে গান শোনা শুরু হলো। ততদিনে কম্পিউটার চলে আসছে, 96-এর দিকে কথা বলছি। প্রথম ইন্টারনেট আসলো বাংলাদেশে 96-এই মনে হয়, আমি যদি 96-এ ভুল না বলে থাকি। সো ফ্রেন্ডের বাসায় নিল, আমরা একই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকি, সব ফ্রেন্ডরা মিলে ওই ফ্রেন্ডের বাসায় যাই। একটা মোডেম ডায়াল করতে হয়, মানে ইন্টারনেট কানেকশনের জন্য ফোন লাইন দিয়ে কানেক্ট করতে হতো। সো একটা ডায়াল করতে হতো, একটা আওয়াজ হতো, অনেক সময় কানেক্ট হতো, অনেক সময় কানেক্ট হতো না। সো মানে প্রোগ্রেশনটা বুঝতেছো আমি কত আর্কেইক, কত পুরনো। ওটাই আমি ভাবছি যে আমি কত কিছু জানি না। তুমি এখনকার টেক নিয়ে অনেক জানো, আমি এই পুরনো এখনকার টেক খুব কম জানি, বাট পুরনো ভালো জানি। সো কয়টা জিনিস বললাম, ZX স্পেকট্রাম কম্পিউটার, তারপর থেকে ওয়াকম্যান, সিডি ম্যান, তারপরে আমরা তখন 286, 386 কম্পিউটার কিনতাম। তোমরা যখন এখন বলো কি কোর i7 এইসব প্রসেসরের নাম, আমরা বলতাম যে 286 কিনে আনছি। সো ওইটাও ছিল তখনকার প্রসেসরের নাম। ওয়াও। এরপরের কথাগুলো তোমরাই ভালো জানো। এরপরে তো নর্মাল পিসি চলে আসলো, তারপরে টেকের মধ্যে কি আসলো, তারপরে টেক শুরু হয়ে গেল মিউজিক। তারপর যখন কলেজে উঠে গেলাম তখন টেকের সাথে এক্সপোজার মানে মিউজিকের এক্সপোজার। আমরা যখন প্রথম স্টুডিওতে যাই তখন অ্যানালগ টেক, তারপর আস্তে আস্তে পিসি চলে আসলো, পিসি বেসড মিউজিক, তারপরে পিসি বেসড টেক, সফটওয়্যার ইম্পর্টেন্ট হয়ে গেল। সো এই তো ইন শর্ট আমার লাইফে টেক মোটামুটি। তাহলে আপনার কানেকশন খুবই ভালো ভাইয়া, মানে ওই সময়টাতে আপনি যে সমস্ত বিষয়ের কথা বললেন, আমার মনে হয় যে আপনার সময়কারেই অনেকেরই এই বিষয়গুলোতে ধারণা নেই, এমনকি তারা এগুলো হয়তো ব্যবহার করার মতো মানে সবার সুযোগ কিন্তু ছিল না। কারণ আপনার যেমন একটা পারিবারিকভাবে একটা সুবিধা এসেছিল, ভাইয়া ছিলেন, আমার ভাই ছিলেন সায়েন্টিস্ট, এটা আপনার জন্য একটা টেক নিয়ে ইন্টারেস্টেড ছিলেন, ওই কারণে একটু এক্সপোজড ছিলাম। আচ্ছা, বাট আপনার যখন কি আপনি মিউজিক শুরু করলেন, এরপর আস্তে আস্তে তো ওখানেও আসলে ইমপ্রুভমেন্ট আসে। আপনার স্টুডিওতে হয়তো বা আপনি সেগুলো ব্যবহার করছেন বা করতে হচ্ছে, কিন্তু পার্সোনাল লাইফে আপনি কিভাবে মানে মিউজিকের সাথে কিভাবে কানেক্ট করছিলেন নতুন টেকনোলজিগুলোকে? বয়স বেশি হওয়ার সুবিধা আছে, মিউজিকের বিবর্তনটাও দেখেছি। আমরা যখন প্রথম স্টুডিওতে যাই 2000 সালে, ব্ল্যাক এয়ার ফার্স্ট অ্যালবামের কাজ করি, তখন 4 ঘন্টার শিফট নিতে হতো। সো এখন যেরকম সবার বাসায় বাসায় স্টুডিও, একটা পিসি থাকলে, একটা সাউন্ড কার্ড থাকলে, কিন্তু একটা কিবোর্ড থাকলেই মিউজিক স্টুডিও হয়ে যায় অনেকে। কিন্তু প্রপার মিউজিক স্টুডিও করতে এখনো খরচ লাগে। তখন প্রপার মিউজিক স্টুডিও শুধু তারাই করতে পারতো যারা আসলে ইনভেস্ট করতে পারতো কোটি টাকার মতো। সো ওই কোটি টাকার স্টুডিও রেন্ট করে যাওয়াটা ওয়াজ আ ব্যারিয়ার। সো যে কেউ মিউজিক করতে পারতো না। সো আমরা টাকা জমিয়ে ফার্স্ট যখন গেলাম তখন দেখলাম যে স্টুডিও এই জিনিস। সো অ্যানালগ কনসোল থাকে, অ্যানালগ ড্যাট মেশিনস থাকে যেখানে রেকর্ড হয়। সো সবকিছু অ্যানালগ মেশিনে রেকর্ড হতো। সো যেহেতু 4 ঘন্টার শিফট, ওই সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, প্লাস অ্যানালগ একটা মেশিনে রেকর্ড হবে যেখানে ম্যানিপুলেশনের সুযোগটা নাই। ম্যানিপুলেশন বলতে ওটাকে চেঞ্জ করা, যেরকম এখন যখন সফটওয়্যার বেসড পিসিতে আমরা একটা গান রেকর্ড করছি, সবকিছু কিন্তু ধরে ধরে চেঞ্জ করা যায়। বেসুরে গান করলে সেটাকে সুরে নিয়ে আসা যায়, তালে না বাজালে সেটাকে তালে ফেলে দেওয়া যায়। এখন সবকিছু পোস্ট রেকর্ডিং ম্যানিপুলেশন হয়, তখন তো সেটা ছিল না। সো তখনকার যে এক্সপিরিয়েন্স, তখন tech was very strong. The quality of sound that we were recording was very strong. কিন্তু ওখানে কোনো ভুল হলে ওই ভুলটা থেকে যেত। সো এখন আমরা যখন 2002-এর আগের যারা গান করেছে, সেটা হোক 90s-এর জেমস ভাইরা, বাচ্চু ভাইরা, অথবা আমাদের ওই শুরুর দিকের, ওই সময়ের গানগুলো শুনবে আর এখনকার গানগুলো শুনবে, যখন পিসি বেসড মিউজিক চলে আসলো, ম্যানিপুলেশনের বেশি সুযোগ চলে আসলো, এখনকার মিউজিক অনেক বেশি প্রিসাইস এবং একদম পারফেকশনের কাছে চলে যায়, কারণ প্রত্যেকটা জিনিস তো ধরে ধরে ঠিক করা যায়। তখনকার মিউজিকগুলো শুনবে, দেখবে যে আমরা গাচ্ছি, বাচ্চু ভাইরা গাচ্ছেন, একটু টিউনে ভুল আছে, একটু কি বলবো টেম্পোতে ভুল আছে, তাও শুনতে ভালো লাগে। তখন হতো কি, আমরা ইমপারফেকশনটাকে ওই টেকে সেলিব্রেট করতাম। কিন্তু এখন টেক এত ইমপ্রুভ করেছে, আমরা কোনো ইমপারফেকশন রাখার জায়গা রাখি না। সো দুই রকমের ফিলসফি আছে। অনেকে বলে যে এইটাই ভালো, একদম পারফেকশন, আবার অনেকে বলে যে না, ওই ইমপারফেকশনটা হ্যাড এ হিউম্যান টাচ। তখন যাই আমরা গাইতাম স্টুডিওতে, যে ওটা ন্যাচারালি আমি যা গাচ্ছি সেটাই মানুষ শুনছে। কিন্তু এখন সেই একই আমি যখন স্টুডিওতে যে গাচ্ছি, এটা এত বেশি ম্যানিপুলেশন হচ্ছে, এত বেশি অটো টিউনস হচ্ছে, যারা সুরে গায় তারাও কিন্তু অটো টিউনের ভেতর দিয়ে যায়। এখন যুগটা এমন হয়ে গেছে যে আসলে সোলটা
মিউজিকে হারিয়ে আপনি যাচ্ছে। কিভাবে দেখছেন? আমার কোশ্চেন এটাই ছিল, যদিও আপনি অলরেডি উত্তর অনেকটা দিয়ে ফেলছেন, হুম। বাট আপনি ব্যাপারটাকে কেমন দেখেন? আমি এখানে আরেকটু যোগ করব। হুম। এখনকার দিনে দেখা যায় যে অনেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে বা ইউটিউবের ক্ষেত্রে নিজেরা গান টান করে। তো সেক্ষেত্রে এই যে অটোটিউনের যে ব্যাপারটা চলে আসছে, আমি একদমই গান গাইতে জানি না, বাট আমার শুরু আমার মনে হয় যে অটোটিউন দিয়ে অনেকটা মানে পারফেকশনের জায়গায় নিয়ে আসা সম্ভব বা একটা গান মোটামুটি রেডি করা সম্ভব। হুম। তো সেই জায়গাটাকে আসলে আপনি কিভাবে দেখেন যে এইটা একজন প্রকৃত আর্টিস্ট বা একজন প্রকৃত শিল্পীর যে সত্তা, যে বিষয়টা আছে, সেই জায়গাটা কি ধরে রাখতে পারছে, বা নাকি জাস্ট টেকনোলজির কারণে এটা? এটা নিয়ে অনেক কথা তো হয়ে গেছে, আমিও পুরোনো কথার পুনরাবৃত্তি করব না। আমার যেটা মনে হয় যে টেকনোলজি সবসময় যখন নতুন কিছু নিয়ে আসে তখন একটা গোষ্ঠী ওটাকে বলে যে এটা একদমই ভুল, এটা ঠিক না, আবার আরেকটা গোষ্ঠী ওটাকে এমব্রেস করে। সো টেকনোলজির এই ইমপ্রুভমেন্টটাকে বাধা দেওয়ার সুযোগ নেই, এটা সুযোগ হবে। নেই আসলে। যেরকম রিসেন্টলি যেটা হয়েছে এআই বেসড মিউজিক, রাইট? এখন প্রম্পট লিখে দিলে সেদিন গান একজন হয়ে আমাকে যাচ্ছে। একটা গান ইনবক্স করলো যে আপনি এই গানটা কখন করলেন? দেখি যে এই গানটা আমার না, নাম আমার দেয়া। সো কোনো এক ব্যক্তি সুন্দর একটা চ্যাট জিপিটি বা কাউকে বলেছে যে তাহসান ভাইয়ের মতো গান লিখেন, তার মতো সুর করেন, এটা হয়তো শুনো না, আরো কোনো একটা এআই ওয়েবসাইট আছে। সো পুরো গানটাই হয়ে গেছে, লেখা থেকে, মিউজিক থেকে, গাওয়া থেকে। সো আমি যখন গানটা শুনছি মনে হচ্ছে একজন মানুষই গাচ্ছে, আমার গলার মতো হয় নাই, কিন্তু আমার নাম দেয়া, যে গানের টাইটেলের নাম দেয়। আমি তো গাই নাই, কিন্তু আমার যারা ভক্ত তারা বুঝবে আমার না, কিন্তু আমাকে ইউজ করে প্রম্পট লিখে গানটা করছি। গানটা খুবই সুন্দর হয়েছে, তাই না? এখন যেমন আমি বারবার শুনেছি। ওকে। গানটার নাম নদীর স্রোতে অথবা সামথিং, তাহসান লিখে সার্চ দিলে ইউটিউবে আসে, খুব অল্প ভিউ, কিন্তু অ্যাটলিস্ট আমার ভালো লেগেছে। শব্দ চয়নে কিছু প্রবলেম আছে, কিন্তু শুটটা, মিউজিকটা খুব মানে সুন্দর লেগেছে। অনেকটা ভালো একটা জায়গায় চলে এসছে, বা ভবিষ্যতে এটা So, যারা মিউজিক্যাল পিউরিটানস তারা এই ব্যাপারটা তো একদমই পছন্দ করেন, যে একটা ডিজিটাল একটা মেশিন একটা গান বানাচ্ছে, আমার নামে গানটা চলে যাচ্ছে, এটা মানুষ আবার শুনছে। শুনছে। আর আমি আবার পছন্দ করি কি করি না এটা আমি আসলে ইম্পর্টেন্স দিই না। আমার কথা হচ্ছে যে প্রযুক্তির উত্তরণে কিছু জিনিস আসবে, কিছু জিনিস ভালো সেটা থেকে যাবে, যেটা ভালো না সেটা থাকবে না। এখন এআই যে মিউজিক বানাচ্ছে অথবা এআই ইউজ করে অনেকে মিউজিক বানাচ্ছে, এটা ভালো কি খারাপ এটা আমি জাজ করার কে। যদি এটা ভালো হয় তাহলে এটা টিকে যাবে, আর যদি ভালো না হয় এমনিতেই টিকবে না। কিন্তু আমার যেটা মনে হয় এই এআই এর কারণে মিউজিক যে সবার কাছে ডেমোক্রেটাইজেশন হয়ে গেল না, যে কেউ প্রম্পট লিখে এখন একটা অ্যালবাম বের করে ফেলতে পারবে, এখন আর ইনস্ট্রুমেন্ট শিখতে হবে না। এতে যেটা হবে যে কেউ নতুন ইনস্ট্রুমেন্ট শিখতে আর আগ্রহী হবে না, প্রম্পট লিখেই তো আমি একটা গানের মিউজিক তৈরি করে ফেলতে পারছি। কেউ আর গান কবিতা লিখতে আর ইন্টারেস্টেড হবে না। চ্যাট জিপিটিকে বলছি যে এই বিষয়ে এই আর্টিস্টের মতো লেখার একটা গান লিখে দাও। আমি যেরকম করেছি রিসেন্টলি, যে বলেছি যে তাহসানের এই 10টা গান তো শুনছো, তো 1 সেকেন্ডে বলে হ্যাঁ শুনে ফেলছি, বলে যে এর মতো করে একটা গান লিখে দাও। সে সুন্দর গান লিখে ফেলছে। গানটা যখন আমি পড়ি আমি লাইক মানে এটি ফিউচার। এখন হয়তো 10 বছর পরে এরকম অনেক হিট গান হবে যে গানের যে লেখক বা সুরকার বা গীতিকার তার কাজটা হয়তো খুবই কম ছিল, হয়তো টেকই তাকে হেল্প করেছে। সো আমি জিনিসটাকে যেভাবে দেখি যে একটা সময় অনেক কষ্ট করে বই পড়তে হতো, এখন অডিও বুকস শুনছে বেশিরভাগ মানুষ, রাইট? বই পড়ার পরিমাণ অনেক কমে গেছে সারা পৃথিবীতেই বলা যায়, আগে যে হারে মানুষ বই পড়তো। সো এটা খারাপ, কিন্তু আবার যারা বই পড়ার অভ্যাস তারা তো পড়ে যাচ্ছে। সেরকম প্রযুক্তির কারণে যাদের গান লিখতে হবে না, এআই দিয়ে লিখবে, তারা লিখবে, কিন্তু যারা আবার গান লেখার চর্চাটা ভালোবাসবে তারা গান লিখবে, শুরু করবে। সুতরাং মানে দুটোর জায়গায় আসলে আছে, একসাথে এগিয়ে যাবে, এটাই আমরা মনে করি। আমার মনে হয়। ভাইয়া, এই সময় কোন গানটা আপনার সবচেয়ে বেশি শোনা হচ্ছে, বা যেটা আপনার মাথায় মোটামুটি থাকে আপনি শুনতে চান, এরকম কিছু আছে? যেটা হয় কি, আপনার অ্যালগরিদম খুব ডিফাইন করে যে আপনি কিসে আকৃষ্ট হচ্ছেন। সো আমি রিসেন্টলি হয় না, জীবনে এক একটা অধ্যায় যায়। সো আমার লাস্ট কয়েক মাসের অনেক কারণেই, একটা কারণ ধরেন প্রতিনিয়ত আপনি যদি সোশ্যাল মিডিয়ায় যান, গাজা আর প্যালেস্টাইনের যুদ্ধের যখন অ্যাট্রসিটিস দেখবেন, এটা কিন্তু একটা সাধারণ মানুষকে এফেক্ট করবেই। সো যেহেতু আমি এগুলো হয়তো দেখছি, সেই কারণে হয়তো এই ধরনের ভিডিওর পিছিয়ে যে ধরনের মিউজিকগুলো থাকে সেগুলো হয়তো বেশি আমার সাজেশনে আসছে। আচ্ছা, যেটা হচ্ছে একটু রিলিজিয়াস হাইমস সেগুলো আসছে। সো রিসেন্টলি একটা SIEDD নামে একজন আর্টিস্টের একটা এরকম একটা ক্লিপ ছিল, রিলসের পেছনে বাজছিল, এত ভালো লেগেছে, লাস্ট 3-4 দিন আমি ওটাই শুনছি, ওটা খুব খুব ভালো লেগেছে। ওটাই মাথায় থাকে, মনে হয় সাইড নাম,
এক্স্যাক্টলি ট্র্যাকটার নাম মনে নাই, বাট আই থিঙ্ক ফ্রেঞ্চ আর্টিস্ট হবে, বাট অ্যারাবিক একটা হাইম তার খুব সুন্দর, সেটাই বাজছে না। ওয়াও নাইস। ভাইয়া যখন কিনা অন দ্য গোতে থাকেন, মানে রান গান দৌড়াদৌড়ি করছেন সবকিছু, এই সময়টাতেও তো আপনি যেহেতু একজন মিউজিশিয়ান, গান তো শুনেন নিশ্চয়ই, সেক্ষেত্রে আপনি আসলে মানে কি প্রেফার করেন? এই ধরনের কোনো স্পিকার নাকি বাডস, বা মানে কি? অনেকে আজকাল ঘড়িতেও গান শুনে ভাইয়া। ঘড়িতে গান শোনা হয় না, বাট ইয়ারবাডস আর ব্লুটুথ স্পিকার্স তো ইটস স্টেপল, এটা জীবনে লাগে। সো ঢাকার বাইরে কোথাও ঘুরতে গেলে ব্যাগের মধ্যে ফার্স্ট এটা ঢুকাতে হয়, এটা মাস্ট। আর গাড়িতে গান শোনাটা সবচেয়ে বেশি, গাড়িতে বেশি শোনা হয়। তো গাড়িতে আপনার মোটামুটি বেশ একটা টাইম থাকা হয় আসলে। গাড়িতে অনেক টাইম থাকা হয়, হ্যাঁ। সো গাড়ি কেনার সময় খেয়াল করেছিলাম যে কোন গাড়িতে সবচেয়ে ভালো স্পিকার আছে, মানে যেই প্রাইস পয়েন্টে আমার কেনার ইচ্ছে ছিল, সো ওই গাড়িটাই কিনেছিলাম। এখন যেটা আছে এটাতে কোন, এটাতে ভালো সাউন্ড সিস্টেমে আছে নিশ্চয়ই। 16টা স্পিকার আছে। ওয়াও। আমার মেয়ে বলে যে বেস্ট সাউন্ড সিস্টেম হচ্ছে আমার গাড়িতে। ওয়াও। আয়রার সাথে যখন ড্রাইভে বেরোই, ওইটি আমার, ও গান শুনতে পছন্দ করে এমনিতে? ও একটু বেশি পছন্দ করে। তাই? মানে এক গান 3-4 বার শুনলেই পুরো লিরিক্স মুখস্থ হয়ে যায়। আর যে কোনো ল্যাঙ্গুয়েজের, যেমন জাপানিজ গান হোক, কোরিয়ান গান হোক, এত সুন্দর করে লিরিক্সগুলো বলে, আমরা তুই পারিস কিভাবে? পারি। ওর কি ইচ্ছা আছে আপনার মতো গান নিয়ে কাজ করার, বা একটা সময় বলতো, বাট আমি অত এনকারেজ করি না। আমি বলি যে এখনো সময় আছে, তুমি একটু ভালো শিখছে, গান শিখুক, পিয়ানো শিখছে শিখুক, কিন্তু কি করবি সেটা বড় হয়ে। না ওটাই ঠিক আছে বোধহয়। অনেকে মানে এখন ওই বয়সটাই যেখানে বাবার ক্যারিয়ারটা দেখে ওর খুব ভালো লাগে হয়তো। রাইট, বাট নিজে একটা সময় পরে গেলে ও নিজে আরো ভালো বুঝবে। চেঞ্জ হয়, কারণ আমারও তো ছোটবেলায় কতবার চেঞ্জ হয়েছে, তোমার হয়েছে না? ডেফিনেটলি। অনেক ছিল কখনো এরকম বাংলাদেশের প্রিমিয়ার ইয়ে হবে না, টেক ইউটিউবার বা টেক রিভিউয়ার এমন কোনো ব্যাপার ছিল না। বাট এটা ঠিক যে আমার হয়তো বা মানে টেকনোলজি নিয়ে আমি কোনো কাজ করবে, এটা আমার ইচ্ছা ছিল ভাইয়া শুরু থেকেই। তো ভাই আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যদি কখনো এমন সুযোগ পান আপনি কোনো একটা স্ট্রিটে পারফরমেন্স করার, সারপ্রাইজ পারফরমেন্স, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের কোন জায়গাটাকে বেছে নেবেন? বা আমরা যদি ঢাকাও বলি, ঢাকার বাইরেও হতে পারে। রাস্তা, ধরুন আপনি রাস্তায় এমন একটা লুকে গেলেন, কেউ চিনছে না, হঠাৎ করে আপনি গান টান গেলেন, পরে আমরা সবাই দেখলাম যে এটা আমাদের ভাই। না, রাস্তা গান করেছি, ভালো লাগে না। এইটা আমি যদি গান করার কথা বলতে হয়, একটা পারপাস বিল্ড যদি মিউজিক্যাল অডিটোরিয়াম হতো, অ্যাম্ফি থিয়েটার বাংলাদেশে, যেখানে আসলে শুধু মিউজিক্যাল পারফরমেন্স, সেখানে করতে চাইতাম। সেরকম আসলে তো খুব একটা নাই, ওরকম সুযোগ কম। আপনার কি খেয়াল আছে আমাদের কোথায় দেখা হয়েছিল প্রথম? আমাদের দেখা হয়েছিল, হ্যাঁ, ওরাইমোর একটা প্রোডাক্ট লঞ্চে। রাইট। আমি ওই দিন মানে ভাবছি যে সবাই ছবি তুলছে, ভাইয়ের কাছে কিভাবে বলবো, মানে আমার জাস্ট ওটাই মনে হচ্ছিল যে গেলে পরে কি আসলে। আমি তোমাদেরকে জানি যে তোমরা তোমাদের ফিল্ডে অনেক বড় সেলিব্রিটি, সো আমিও তোমাদের ওয়েলকামিং করেই তোমাদের সাথে ছবি তুলি। সেটা তো আমি দেখেছি, মানে ইভেন আপনি আমাকে বলছিলেন যে তোমাদের ভিডিও আমি দেখেছি বা জানি, আমি সেটা শুনে অবাক হয়েছিলাম যে আসলে এই সময়গুলো আপনি পান কিনা, বা তার মানে বোঝা গেল আপনার টেকের প্রতি আপনার একটা মানে আকর্ষণ আছে। তো ইচ্ছে করে সোশ্যাল মিডিয়া ইউজ একদম কমিয়ে দিয়েছি, বাট তখন পর্যন্ত তো হাতে একটা ফোন থাকতো সবসময়, এবং তোমাদেরকে না দেখে তো উপায় নেই। থ্যাংক ইউ ভাই যে আপনি আমাদেরকে দেখেন, লাইকস এন্ড শেয়ারস বেশি হয় সেজন্য। তো হ্যাঁ, আমরা ওরাইমোর ওখানে গিয়েছিলাম। আপনি ওরাইমোর সাথে তো অনেকদিন ধরে আছেন মোটামুটি। দিস ইজ মাই সেকেন্ড ইয়ার উইথ ওরাইমো। রাইট। আপনি যে এখানে আমরা যেটা একটু আগে কথা বললাম এটা নিয়ে, এটা আমি কিছুদিন আগে রিভিউ করছিলাম। আচ্ছা, ইন্টারেস্টিং একটা জিনিস। এটা আমার বাসায় নাই। এটা মানে ছোটখাটো একটা পার্টি করার জন্য, বা যখন মানুষজন আমরা একটু ঘুরতে যাচ্ছি, পাহাড় পর্বতে যাচ্ছি, বা গাড়িতে থাকলো, এরকম নর্মালি গাড়িতে তো গান শোনা হয়, কিন্তু যখন গাড়ি থেকে বেরিয়ে আবার একটু সবাই একসাথে চিল করছি, ও সবার জন্য দারুণ একটা জিনিস। কালার স্কিনটা ভালো লাগে। হ্যাঁ, লাইটিংটাও সুন্দর। আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। তো এটা হচ্ছে নেকলেস 5, নিউ প্রোডাক্ট। এটা কি মার্কেটে এসছে নাকি এখন আসেনি? এখনই চলে আসবে। ওয়াও, নেকলেস 5। সো তুমি যেহেতু ওরাইমো প্রোডাক্টস আই এম শিওর রিভিউ করেছো, এটা রিভিউ করবে? ডেফিনেটলি ভাই, আমি ট্রাই করব। কারণ আমি যখন ওরাইমোর সাথে কন্ট্রাক্ট সাইন করি প্রথমে, it was just like a normal brand ambassadorship, but ওদের সাথে কাজ করতে যাই realized that they have the knack and interest to do interesting things, new things. এরকম প্রোডাক্ট কোলাবোরেশন বাংলাদেশ খুব বেশি হয় না। সো আই এম ভেরি অনার্ড যে ওরা এরকম করেছে, এবং প্রোডাক্টগুলোর ভালো রিভিউ। যেটা হয় যে লঞ্চ হলে শেষ হয়ে যায় নাকি। সো আমার দিকে ঝামেলা হয়, আমার ভাই অথবা আত্মীয় স্বজন যারা বিদেশে আছে আমাকে বলে যে এই প্রোডাক্টটা আমার জন্য দেখো, আর থাকে না। ফোন দিয়ে যে আমার এইটা লাগবে, বলে যে ভাইয়া শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। ওরাইমোর ক্ষেত্রে মানে এমনটা কি হয়েছে কখনো? এটা হওয়াটা খুব স্বাভাবিক আমার মনে হয়।
আপনি যখন ওদের সাথে কানেক্ট হলেন, আপনি হয়তো বা ভালো দেখে বা ভালো বুঝেই দেন আসছিলেন, আদারওয়াইজ আপনার মতো মানুষ এখানে কখনো আসবে না, সেটা আমি বিশ্বাস করি। বাট আপনার সাজেশন নিয়ে কি ওরা কখনো ওইভাবে টিউনিং করা থেকে শুরু করে সেটা সব জায়গায় বিল্ড কোয়ালিটি আমি বলতে পারি, ইভেন টোটাল সাউন্ড সিগনেচারের যে ব্যাপারটা থাকে, ডিটেলিং, এই সমস্ত জায়গাগুলোতে কি আপনি নিশ্চয়ই এখানে মানে আপনার হাত দেওয়ার কথা, আমার যেটা বিশ্বাস, এবং সেটা ওরা শুনছিল কিনা? যেটা হয় যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট তো চায়নাতেই হয়, সো ওখানকার টিমের সাথে কমিউনিকেশন হয় বাংলাদেশের টিমের থ্রুতে। সো সেখানে আই লেট দেম নো যে হোয়াট আর মাই প্রায়োরিটিস, কি ধরনের ইকুয়ালাইজেশন আমি পছন্দ করি, এবং আমার 20-22 বছরের এক্সপিরিয়েন্সে আমি যে ধরনের গান করেছি সেখানে কি ধরনের ইকুয়ালাইজেশন আমি পছন্দ করি সেটা আমি শেয়ার করেছি। দেন দে হ্যাভ এ কর্পোরেট। ওকে, মানে সো ওরা এখানে মানে সেভাবে ওরা কাস্টমাইজেশন করার মতো একটা সুযোগ করেছে বা চেষ্টা করছে। বাট আমার ইচ্ছা আরো হ্যান্ডস অন হওয়া। নেক্সট হয়তো চায়নায় যেয়ে ওদের ফ্যাক্টরিতে বসে আই উইল মেক শিওর যে দে মেক দ্য প্রোডাক্ট স্পেসিফিকলি টু মাই স্পেসিফিক্স। এখনো বাংলাদেশ থেকে কমিউনিকেশন হয়ে যাচ্ছে। আপনি অবশ্যই ওদের ফ্যাক্টরিতে গেলে আমার মনে হয় ব্যাপারটা আরো ভালো হবে। সেই সাথে নিশ্চয়ই আমিও কখনো যাব, আই বিলিভ, এবং ওদের কি অবস্থা দেখতে হবে এটা, যে ওরা আসলে যেটা বলছে সেই জায়গাটা কতটুকু ওইভাবে করছে আর কি। আর এই প্রোডাক্টটা ক্যাটাগরিটা আমি কখনো ইউজ করিনি অনেস্টলি, নেক ব্যান্ড, বাট রিসেন্টলি ভোরবেলা একটু দৌড়াই, সো চিন্তা করছি এবার এটা ইউজ করব। এটাতে সুবিধা আছে, আমি যেটা দেখছি যে সোয়েটিং হওয়ার সমস্যা হওয়ার মতো পসিবিলিটি নেই, অলরেডি লেখা আছে এখানে। ক্যাটাগরি যেসব দেশে মানুষ অ্যাক্টিভ লাইফস্টাইলে বেশি ইউজ টু, সেই সব দেশে এই ক্যাটাগরিটা ইউজ করে বেশি। আমরা তো ইন-ইয়ারই টাইপ। রাইট। আপনার কোন ধরনের এটা পছন্দ, যে ইন-ইয়ার বা ওভার বা এগুলো? ইন-ইয়ারটাই পছন্দ করি। ইন-ইয়ারটা বেশি পছন্দ করি। অ্যাজ ইউ নো, সিঙ্গারদের ইন-ইয়ারটা বেশি করতে হয় কনসার্টের জন্য, সো ইন-ইয়ারটা আমাদের ইজ পার্ট অফ আওয়ার লাইফ। সো ওই জন্য এটা ইউজ কম হয়েছে, বাট করব। এটাতে আরেকটা সুবিধা আছে ভাইয়া, যারা একটু ফোনে বেশি কথা বলে আর কি, লং টাইম কথা বলতে হয়, ওদের জন্য এটা কিন্তু একটা সুবিধা। দূরে থাকতে হয় না। না, হয় কি, আমরা যখন টিডব্লিউএস এর কথা বলছি, খুব দামি খুব ভালো হলে ব্যাপারটা ডিফারেন্ট হয়, আদারওয়াইজ যেগুলো একটু বাজেট ফ্রেন্ডলি এগুলোর ক্ষেত্রে মাইক্রোফোনটা তো এখানে থাকে আসলে, তো আপনাকে অনেক জোরে বলতে হয় অনেক সময় শুনতে। বাট এটার ক্ষেত্রে হয় কি, হ্যাঁ, এটা তো ওই চেম্বারটা এখানে চলে আসে। ও আচ্ছা। সো ইয়াং ছেলে মেয়েদের যে রাতের বেলা ফোন করা, রাইট, আমি ওই জন্য হাঁটছিলাম এটা বলতে গিয়ে, যে ওদের জন্য এটা একটা সুবিধা হয় আর কি। আমি আবার ফোনে কথা বলতে খুব একটা পারি না, সো আমার জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট। আমার কেন জানি বয়স হচ্ছে তো এখন ফোনের প্রতি একটা, আপনাকে দেখলে একদমই মনে হয় না বয়স হচ্ছে, আমি তো যা দেখছি তাই দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। মানে আমি কিন্তু মানে ওরকম ভাবে বলছি না যে বলা উচিত এই জন্য বলছি, এমন না। যে এক একজন সেলিব্রিটির ক্যারিয়ার গোল একরকম থাকে। যেরকম একটা সময় আমারও সবার মতোই ছিল যে 50, 60, 80 যতদিন বাঁচি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, পুরোটা সময় কাজ করে যাব। সো ভাবতাম যে কোন বয়সে কি কাজ করবো, বাট রিসেন্টলি যেটা হয়েছে, প্রায়োরিটি কেন যেন মনে হচ্ছে একটু শিফট হয়ে গেছে। আর বেশি দিন মানে ইয়াং থাকার ইচ্ছাটা নেই। আচ্ছা, মানে যেটা হ্যাঁ ন্যাচারালি যেটা হওয়া উচিত আস্তে আস্তে হোক। যেরকম এদিকে সাদা দেখতে পাচ্ছ না, আগে তো শুটিং আসলে তো এই জায়গাটা কালো করে আসতো, এখন তো আসছে। তাহলে ওই সময় ওটা মানে কালো ছিল না আসলে, অবভিয়াসলি একটা বয়সের পরে তো সাদা হয়ে। হ্যাঁ সেটাই। বাট এটা ভালো লাগছে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। এটা আমি খুলতে থাকি, ততক্ষণে আপনি আমাকে একটু বলুন কেন আসলে ওরাইমো, মানে ওরাইমোই বা কেন, অন্য কিছু তো হতে পারতো। মোবাইল অ্যাক্সেসরিজ অ্যান্ড এই ক্যাটাগরিতে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড তো ওরাইমো। সো যখন ওরা বাংলাদেশে প্রমোশন শুরু করলো এবং প্রোডাক্টস মার্কেটিং শুরু করলো, তখন আমি দেখলাম যে দে আর দ্য বিগেস্ট, অ্যান্ড Transsion is a very good company, Chinese company, their track record ভালো. So I realized this is a good association for me. Okay. But যতটুকু ভালো ভেবেছিলাম তার চেয়ে ভালো, they have outdone themselves. দেখি তো, আমি পড়ে দেখি, আমি খুলে ফেললাম। তো আপনার আগে আমার হাতে এসেছি, কিন্তু দেখা দাও কেমন পড়ে, কি করতে হবে। ভালো লাগছে। ইয়ারপিসটা এখানে, মাইক্রোফোনটা ওখানে মূলত, আর সুন্দর। হ্যাঁ, মানে এটা কিন্তু অনেক সময় আউটফিটের সাথেও যায়, অনেকেই কিন্তু এভাবে, আমি আগে আমার ভিডিও শুট করার সময় একটা রাখতাম এভাবে। ভেরি স্টাইলিশ। আবার এখানে ম্যাগনেট দুটো। হ্যাঁ, ফটোশুট করেছি এটা পরে। ফটোশুটে গান শোনা হয়নি। রাইট। ইদানিং না, বেশ কয়েকটাই দেখেছি যে কানে দিলে পরে আপনি কথা বলেন। হ্যাঁ, আমার একটা ভয়েস প্রম্পট আছে। সো স্টুডিওতে যে প্রায় 1.5 ঘন্টা এরকম
হ্যালো, পাওয়ার অন, পাওয়ার অফ বলতে হয়েছে। বাট ভালোই লাগে এটা, মানে নিজের মনে হয় যে ও আচ্ছা এটা কোনো চাইনিজ কোনো মেয়ে বলছে না, এটা আমাদের ভাইয়া বলছে আর কি, এটা খুব আপন লাগে আর কি। সো এই ভয়েস প্রম্পটগুলো রেকর্ড করার পরে যখন প্রথম প্রোডাক্টটা ইউজ করলাম, নিজেই শুনলাম, নিজেরই লাইক ওকে দ্যাটস উইয়ার্ড, দ্যাটস মি। সো প্রথমে ছিল TWS আই বিলিভ, তারপরে আমরা একটা ব্লুটুথ স্পিকারও ছিল, এখন তো আসলে নেক ব্যান্ড, আর একটা TWS খুব শীঘ্রই আসবে, আর সামনে ওয়াচও আসবে। সো ইটস এ নিউ থিং ফর মি, কারণ অনেক বছর ধরে ব্র্যান্ড কোলাবোরেশনের অনেক কিছু করেছি, বাট মোস্টলি তো এন্ডোর্সমেন্টস, TVCs অথবা photoshoots, but this brand has given me an opportunity to come up with products, so I'm very happy with this association. তাহলে এটা আপনার ভালো লেগেছে। আমি যেটা তখন বলছিলাম যে আমরা আসলে এটা এনজয় করি, যে আমাদের নিজেদের মনে হয় আসলে। ভাইয়া এটা বোধহয় একটা গুরুত্বপূর্ণ প্রশ্নই হবে, নিউ জেনারেশন যারা আছে, যারা মিউজিক নিয়ে কাজ করছে, সেটা হতে পারে সে হয়তো ইউটিউবে হয়তো গান করছে অথবা ফেসবুক বা যে কোনো জায়গায় হতে পারে, তাদের জন্য আপনার কি সাজেশন থাকতে পারে, যেহেতু টেকনোলজিক্যাল ব্যবহার অনেক হচ্ছে, সেই জায়গা থেকে আপনার সাজেশন যদি কিছু থাকে? সাজেশন কিছু নেই, আগে অনেক সাজেশন দিতাম, তারপর চিন্তা করে দেখলাম যে আসলে সাজেশনে কিছু যায় আসে না, ডিভাইন প্ল্যান যেটা সেটা হবেই। সো নিউ জেনারেশনে যার গান অথবা যার কাজ সারা বাংলাদেশের মানুষ শোনা কথা, সে তার গান শুনবেই, সে ট্যালেন্টেড হোক কি না হোক, সে খুব মানে কর্মঠ হোক কি না হোক, যেটা হওয়ার সেটা হবে। অনেকে দেখেছি অনেক ট্যালেন্টেড, অনেক সময় দিয়েছে, অনেক অধ্যাবসায়, কিন্তু তার গান বা তার কাজ কেউ শুনেনি, কেউ শুনে না। আমারই পছন্দের অনেক আর্টিস্ট আছে এরকম, নাম বলবো না, তারা হয়তো না অবশ্যই। আবার দেখেছি এমন মানুষ যার গান ছড়িয়ে গেছে। এখন আমি কোন ক্যাটাগরির জানি না, আমি ভাবতে চাই যে আমি সেই যুগের মানুষ, যেই যুগে আসলে অনেক অধ্যাবসায় এবং প্রতিভা নিয়ে কাজ করলে মানুষের কাছে পৌঁছানো যেত। কিন্তু এখন যেই সময়টা, এখানে কোনো অ্যাডভাইস আসলে কাজে লাগবে না, কারণ অনেক বুদ্ধিমান এই যুগে, তারা ভাবে যে একটা স্ক্যান্ডাল তৈরি হলে আমি ভাইরাল হব, তারপর আমার গান হিট হবে, অথবা গান হিট হওয়ার পরে প্রতিনিয়ত স্ক্যান্ডাল করতে হবে, এরকম অনেকে ভাবে। আমার কাছে এটা খুব ব্যাড প্র্যাকটিস মনে হয় ভাইয়া, টু বি ভেরি অনেস্ট। ওই যে একটু আগে বললাম যে এটা সাস্টেনেবল না ভাইয়া, অনেকের জন্য দেখেছি এটাও কাজ করে। সো আসলে কি অ্যাডভাইস দেবো, সারা জীবন যা শিখে এসেছি এখন মনে হচ্ছে সব ভুল জানতাম, সো এই কারণে অ্যাডভাইস দিই না, বাট এটা বলবো যে স্টে ট্রু টু ইউর আর্ট, মানে কাজটা ভালোবেসে করার চেষ্টা কর। বাট এই কথাটাও একটু অনেকের পছন্দ হবে না, কারণ শুধু ভালোবেসে কাজ করলে তো আসলে সেল হয় না, কারণ আমি নিজেও যেই ধরনের গান একদম মন থেকে করতে চাই, সেই ধরনের গান ইউজুয়ালি হিট হয় না। আচ্ছা, সো আমিও তো তাহলে আই হ্যাভেন্ট বিন ট্রু টু মাই আর্ট। কিন্তু শুরুর দিকের বেশিরভাগ অ্যালবাম, আমার যে 3-4টা অ্যালবাম, আই স্টে ট্রু টু মাই আর্ট। আমি একদম মন থেকে যেরকম গান করার ইচ্ছা সেভাবে গান করেছি। এই কারণেই ওই সময় হয়তো আমার একটা লয়াল শব্দটা বলবো, মানে অনেক ভালোবাসার একটা কানেকশন হয়েছে আমার ভক্তদের সাথে, যেটা এই যুগের আর্টিস্টদের খুব কম। দেবো না বলে একটা অ্যাডভাইস দেই, যদি আসলে ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আর্ট দ্যাটস গোয়িং টু leave an impression in your audience's minds, don't try to create art for the masses. মানে তুমি যে রকম মানুষ, তোমার মনের মতো গান করো, তোমার মনের মতো গান যারা পছন্দ করবে তাদের সাথে তোমার কানেকশনটা হবে। সবার জন্য গান করতে চাইলে যেটা হয় কি, হিট হয়, কিন্তু আসলে যুগের পর যুগ গানগুলো আসলে বেঁচে থাকে না। সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাসেজ, থিঙ্ক অ্যাবাউট ইউর ওন হার্ট, নিজের কিরকম। তারপর যখন একসময় হিট হয়ে যাবে, তখন একটা এক্সপেকটেশন থাকবে যে ইউ হ্যাভ টু বি ভেরি সাকসেসফুল, রিচ, এবং সবাইকে দেখাতে হবে যে সারা বাংলাদেশের মানুষের কাছে তুমি ফেমাস। তখন ইউ গেট টু ডু থিংস যেটা হয়তো তোমার মন বলে না করার জন্য করতে হয়। বাট শুরুতে স্টে ট্রু টু ইয়োর সেলফ অ্যান্ড ডু দ্য কাইন্ড অফ মিউজিক দ্যাট ইউ ওয়ান্ট। ওকে, কিছু টেকি কোশ্চেনে যাচ্ছি একটু। আপনি কি স্মার্ট ওয়াচ ব্যবহার করেন? আমি স্মার্ট ওয়াচ ব্যবহার করি না, বাট করেছেন। আচ্ছা আচ্ছা। মোবাইল ব্যবহার করছেন? মোবাইল ব্যবহার করছি, স্মার্টফোন। মোবাইলটা অনেক ব্যবহার কমিয়ে দিয়েছি। এটা আমার একটা বছরের একটা গোল থাকে। এই বছরের গোল হচ্ছে যে ইচ্ছে করে মোবাইলটা ওয়েস্ট অফ টাইম। সত্যিই তাই। এখন আপনি বলতে পারেন যে আপনি তো এমন একটা ক্যাটাগরি কাজ করেন যেখানে আপনাকে মোবাইল ফোন প্রমোটও করতে হয়। আমি হেলদি প্রমোশনে বিশ্বাস করি। ফোনটা খুব প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু আমার পরের জেনারেশনের কাছে আমি দেখছি স্ক্রিন টাইম এত বেশি হচ্ছে যে আসলে এটা ইটস হার্মফুল ফর দেয়ার ইমোশনাল মেন্টাল গ্রোথ। এখন আমি যদি সারাক্ষণ ফোনে থাকি, তাহলে আমি আমার মেয়েকে তো বলতে পারবো না রাইট যে তুমি এটা করো না, কারণ এটা আসলে
একটা হাদিসেই সুন্দর আছে যে হুজুর সাল্লামের কাছে একজন এসে বলছেন যে আমার সন্তানকে আপনি মিষ্টি খেতে মানা করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার বলেছেন যে কালকে আসেন, কালকে আসেন, কালকে আসেন। এক্স্যাক্টলি আমি তো হাদিসটা ভুল বলছি না, কালকে অথবা এক সপ্তাহ পর, এরকম কয়েকদিন ব্রেকে ওনাকে আসতে বলেছেন। তারপরে লাস্ট টাইম যখন আসতে বলেছেন তখন উনি বলেছেন যে এবার সন্তানকে নিয়ে আসেন, আমি বলে দিচ্ছি যে মিষ্টি কম খাওয়া। তো উনি বললেন যে আপনি তো শুরুর দিনই বলতে পারতেন আমার সন্তানকে, আমাকে 3বার ফেরত আনালেন কেন, ওয়েট করালেন কেন? তখন উনি বলছেন যে আমি তো নিজে তো মিষ্টি খাওয়া কমাইনি, আমি 3 সপ্তাহ ধরে অথবা 3 দিন ধরে, যে সময়টা আমি এক্স্যাক্টলি মনে নেই, খাওয়া কমালাম, তারপরে আমি এখন বলতে পারি। সো ব্যাপারটা এরকম, আমি যদি ফোনের ইউজ নিজে না কমাই, আমি আমার মেয়েকে অথবা আমার নেক্সট জেনারেশনের সবাইকে কিভাবে বলবো ফোনের ইউজটা কমাতে হবে, স্ক্রিন টাইমটা কমাতে হবে? সেটাই, মানে ওই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে ফোনের স্ক্রিন টাইমটা কমাতে হবে। ফোন ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফস। এটাকে এখন আমরা বলি এক্সটেন্ডেড সেলফ। এক্সটেন্ডেড সেলফ বলতে যারা প্রতিদিন ঘড়ি পরে, এটা পার্ট অফ দেয়ার সেলফ। সো ফোনটা ইজ লাইক সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে। আগে সবার জীবনে মানি ব্যাগ হয়তো ছিল, পার্স ছিল, এখন ফোনটা হয়ে গেছে। সো এত ইম্পর্টেন্ট হয়ে গেছে যেটা ইজ হার্মফুল ফর আওয়ার এক্সিস্টেন্স ইন মেনি ওয়েজ। সো চেষ্টা করছি কম ইউজ করতে, বা যতটুকু সময় ইউজ করব যেন যতটুকু দরকার হয়। বুঝতে পারছি, মানে ওটা প্রয়োজন হচ্ছে বলে ওটুকুই আমি ব্যবহার করছি এরকম। আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে আমি ওটাই বলবো যে আমাদের আসলে দিকটাতে একটু মনে হয় খেয়াল রাখা উচিত। আমি নিজেও পারি না, বাট উচিত আসলে। ভাই একটু র্যাপিড ফায়ারে যাবো। ওকে, র্যাপিড ফায়ার কি আমরা শেষ করছি তাহলে? থ্যাংক ইউ, তোমার স্টুডিওতে এসে ভালো লাগলো। গুড লাক উইথ ইউর ক্যারিয়ার। থ্যাংক ইউ ভাইয়া। তোমার গোল কি? তোমার তো এখন মনে হয় 4-5 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, সাবস্ক্রাইবার হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি মানে ফলোয়ার বলতে গেলে ওই ফেসবুক ইউটিউব বোধ মিলে মোটামুটি 7 মিলিয়নের কাছাকাছি আছে। তোমার ক্যারিয়ারের নেক্সট স্টেপ কি? স্যামজনকে আরো অনেক বড় করার ইচ্ছা আছে ভাইয়া। শুধুমাত্র আমরা টেকনোলজি প্রোডাক্টগুলো রিভিউ করছি এরকম না, এর বাইরেও আমরা অলরেডি একটা যেমন স্যামজন একাডেমি আছে, যেখানে আমাদের টার্গেট যারা বাংলাদেশে এই যে আমরা দেখতে পাই ভিডিও এডিটিং কোর্স, বা এটা একটা মানে ইটেক প্ল্যাটফর্ম বলতে পারেন। আমরা চাচ্ছি যারা আসলে চাচ্ছে শিখতে, কিন্তু ওদের হয়তো অর্থনৈতিক কিছু সমস্যা রয়েছে অথবা অন্য কোনো সমস্যা আছে, এরকম কিছু পার্সনদেরকে ফ্রিতেই ওখানে শেখানোর জন্য। আবার এর পাশাপাশি বাংলাদেশের স্কুলে আমরা যেটা দেখতে পাই, ওরা যে বিভিন্ন সায়েন্স ফেয়ারগুলো করে, এখানে এখনো না ওরা যে প্রজেক্টগুলো করে, এই প্রজেক্টগুলো খুবই বেসিক লেভেলের, যেখানে চায়নার ক্লাস 4 এর একটা বাচ্চা এআই শিখছে, এআই ব্যবহার করছে, সবকিছু ওদের ক্লাসেই এখন হচ্ছে। সেখানে আমাদের ক্ষেত্রে কিন্তু এমনটা হচ্ছে না। তো আমাদের টার্গেট যে আরেকটু প্রো লেভেলের কিছু ওই ধরনের ডিআইওয়াই প্রজেক্টগুলো নিয়ে কাজ করা যায় কিনা। আমি অলরেডি কয়েকটা স্কুলের সাথে কথা বলছিলাম। হোপ সো আমরা নেক্সট ইয়ারে এটা দেখা যাক কি হয়। ওকে, শেষ করো দেখি লাস্ট কি কেমন আছে। ভাইয়া আইওএস নাকি অ্যান্ড্রয়েড? আইওএস। ওকে, স্টুডিও নাকি লাইভ কনসার্ট? টাফ। লাইভ কনসার্ট। এটা আমরাও এনজয় করি বেশি। আপনার লাইফের ফার্স্ট গ্যাজেট কোনটা ছিল? আমার যখন 4 বছর বয়স, তখন আমার একটা রিমোট কন্ট্রোল পোর্শ ছিল। ওয়াও, ব্যাপার ছিল ওইটাই, মানে এটা গ্যাজেট বলা যায়? হ্যাঁ, রিমোট কন্ট্রোল। হ্যাঁ, ডেফিনেটলি বলা যায়। ওই সময় ওইটা একটা গ্যাজেট, মানে ওই সময় রিমোট কন্ট্রোল এটা অনেক কিছু। নিশ্চয়ই রেডিও সিগন্যালে চলতে হয়তো। মেবি 4 কি 5, তার মানে ওটা কত সাল? 84 সাল। বিশাল ব্যাপার স্যাপার, বিশাল ব্যাপার স্যাপার। দারুণ দারুণ। আপনার ফেভারিট টেক অ্যাক্সেসরি কি রয়েছে যখন কিনা ট্রাভেল করেন ওই সময়ের জন্য? ট্রাভেল করি যখন টেক অ্যাক্সেসরি ডেফিনেটলি ব্লুটুথ স্পিকার, এরকম কিছু। স্পিকার। ওয়াও, নাইস। অনেক কিছু জেনে ফেললাম কিন্তু ভাইয়ের কাছ থেকে আজকে আমরা। ভাইয়া, এই বিষয়গুলো শুধুমাত্র আমার যে জানতে চাওয়ার ব্যাপার ছিল এমন না, আমাদের অডিয়েন্সও জানতে চায়। ওদেরও বিভিন্ন সময় এরকম থাকে যে আসলে এই যে আপনাদের মতো যারা রয়েছেন, এদের লাইফের অনেক কিছু আমরা জানি না। আমরা একটা সাইডে সবসময় দেখি যে অনেক বিষয় আজকে চলে আসলো, এই বিষয়গুলোর প্রতি আসলে মানুষের আগ্রহ থাকে। হ্যাঁ, কিন্তু যদি পজিটিভ যেহেতু বলেছি, একটু নেগেটিভ কথা বলতে হবে। ডেফিনেটলি ভাইয়া, কারণ এটা দায়িত্ববোধের জায়গা থেকে। হেডফোনস কানে রাখা অনেকক্ষণ কিন্তু ভালো না। সো ইউজ দিস রেসপন্সিবলি। কারণ আমরা একটু আগে যে বিষয়ে কথা বলছিলাম, নতুন জেনারেশন অনেক বেশি টেক ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। একদম। এটা ফিজিক্যালও কিছু ইমপ্লিকেশনস আছে, কানের পর্দার সমস্যা হতে পারে, এবং সাইকোলজিক্যালও অনেক ব্যাপার আছে সারাদিন পরে থাকা। সো জাস্ট বিকজ আই হ্যাভ অ্যান অ্যাসোসিয়েশন উইথ দ্য কোম্পানি ডাজন্ট মিন যে আমি চাই যে সারাক্ষণ আপনারা ইউজ করেন। ইউজ দিস রেসপন্সিবলি। অলরাইট, আমি আসলে ভাইয়াকে এই কোশ্চেনটা করতাম যে আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, অলরেডি ভাইয়া বলে দিল। আর ভাইয়া, আমরা যেটা মনে করি, এটা আমি আমার অডিয়েন্স হয়েই বলছি, উরাইমোর সাথে আপনি আছেন যেহেতু,
আমাদের রিকোয়েস্ট থাকবে যে ওরা বাংলাদেশের আমাদের যে অডিয়েন্স বা যারা আসলে তাদের কনজিউমার রয়েছে, এরা যে ধরনের জিনিসগুলো চাচ্ছে, মানে আসলে প্রোডাক্টটা তো তাদের জন্য নিয়ে আসা, তাই না? এবং বাংলাদেশ মার্কেটটা টোটালি কি বলা যায়, এখানে একটা মানে প্রাইস সেন্ট্রিক মার্কেট বলা যেতে পারে, কিন্তু আমরা আসলে দাম দেখে কিনতে চাই যে এর মধ্যে আমাকে কি দিচ্ছে। তো সেই জায়গা থেকে ওরাইমো যাতে ট্রাই করে ওই দামের মধ্যে সবচেয়ে বেস্ট ভ্যালুটা দেওয়ার জন্য আমরা আসলে কি চাচ্ছি, এটা আপনাকে বলে আমি এভাবে বলছি। আই থিংক ইউ উইল আন্ডারস্ট্যান্ড বেটার, কারণ ইউ ক্যান কম্পেয়ার অ্যাক্রস। হ্যাঁ, সেটা আমি বলে দিতে পারবো, আমার রিভিউতে আমি বলছি যে ওরাইমো এইখানে ভুল করছে বা এই জায়গাটাতে আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে। বাট আমার মনে হয় আমি যদি কোম্পানিকে বলি ওর চাই তো আপনি বললে শুনবে বেশি, তো আমার রিকোয়েস্ট হচ্ছে ওটাই। মেসেঞ্জারে সব হ্যাঁ, আমি আপনাকে ওটা পাঠাবো যে এই প্রোডাক্টে এটা দরকার। আই বিলিভ যে আপনি বললে এটা শুনবে। ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। It was a pleasure meeting you and talking to you.